ফের 5 দিনের রিমান্ডে ইনু। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পরিবারের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক, ব্যাংকে টাকা শত কোটিরও বেশি। জানাবো নামে বেনামে শত কোটি টাকার মালিক হাসান, সম্পদ লুকাতে স্ত্রীকে বানিয়েছেন ব্যবসায়ী। এবং সর্বশেষ জানাবো সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে বললেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের 5 দিনের রিমান্ডে ইনু। রাজধানীর মোহাম্মদপুরের ট্রাক চালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক সবুজ রহমান ইনুকে এ মামলায় গ্রেপ্তার দেখানো সহ 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানিতে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত। অন্যদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালত এ মামলায় ইনুকে গ্রেপ্তার দেখান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পরিবারের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক, ব্যাংকে টাকা শত কোটিরও বেশি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া আরও 200 কোটি টাকার বেশি অর্থ পাচার সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তবে আসাদুজ্জামান খান ও তার পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে আপাতত 300 কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে, যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ, ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। তাদের ব্যাংক হিসাবেই শত কোটি টাকার বেশি পাওয়া গেছে। কমিশন সূত্রে সব তথ্য জানা গেছে। দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহে যে কোনো দিন কমিশনের অনুমোদন ক্রমে তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে। ইতোমধ্যে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। নামে বেনামে শত কোটি টাকার মালিক হাসান, সম্পদ লুকাতে স্ত্রীকে বানিয়েছেন ব্যবসায়ী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ 15 বছরে হাসিনা সরকারের বিভিন্ন মেয়াদে প্রভাবশালী মন্ত্রী ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ে। মন্ত্রী হিসেবে দলে যেমন তার প্রভাব ছিল, তেমনই দায়িত্ব পালন করা বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে দখল, বেদখল, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন শত শত কোটি টাকা। নির্বাচনী হলফনামায় আয়, ব্যয় বা স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দেখে যে কেউ ভাববে তার চেয়ে শত গরিব কোনো মন্ত্রী এমপি বাংলাদেশে নেই। কিন্তু বাস্তবে নামে বেনামে তার রয়েছে সম্পদের পাহাড়। বন ও পরিবেশ মন্ত্রী দায়িত্ব পালনকালে নিজে দখল করেছেন শত শত একর বনভূমি, যেখানে তিনি গড়ে তুলেছেন পর্যটন কেন্দ্র সহ নানা বিলাসী প্রকল্প। দখল করেছেন জাহাজ নির্মাণকারী ডকইয়ার্ড। দখলের ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন নিজের ভাইদের। স্ত্রীর নামে দিয়েছেন শিপ হ্যান্ডলিং লাইসেন্স, হয়েছেন ফিশিং ট্রলের মালিক। এরই মধ্যে এক ডকইয়ার্ড মালিক তার কাছে 600 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, করেছেন সংবাদ সম্মেলন। রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয় উদ্ধার করেছে তার দখলে থাকা 200 একরেরও বেশি বনভূমি। তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় বিরোধী দল বিএনপি, জামায়াত তো দূরের কথা, দলীয় লোকজন যারা তার মতের বাইরে ছিলেন তারাও হয়েছে নির্যাতিত। 15 বছরের সর্বক্ষেত্রে ত্রাসের রাজত্ব থাকলেও তার বিরুদ্ধে ভুক্তভোগীদের কেউ মুখ খোলার সাহস করেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন সরকারি সংস্থাগুলো যেমন সরব হয়েছে, তেমনই নানা ব্যক্তি, কোম্পানি যারা তার কারণে হয়রানি ও বঞ্চনার শিকার হয়েছে তারাও প্রকাশ্যে এসেছে। সরকার পতনের পরদিন হাসান মাহমুদ বিদেশে পালানোর সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে জানা গিয়েছিল। তবে তিনি এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়ে বেলজিয়াম চলে গেছেন বলেও খবর চাউর হয়েছে। বেলজিয়ামে পালানোর পর সরকারের পক্ষ থেকে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এসেছে। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের বিগত 4 মেয়াদে রাঙ্গুনিয়া থেকে এমপি নির্বাচিত হন। প্রথম মেয়াদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তৃতীয় মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং চতুর্থ মেয়াদে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলনে তাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। দলে এবং মন্ত্রণালয়ে তার প্রভাব ছিল অপ্রতিরোধ্য। 212 একর বনভূমি দখল। নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার খুরুশিয়া রেঞ্জে হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ বন বিভাগের প্রায় 212 একর জমি দখল করেন। 2009 সাল থেকে দখল করা এসব বনভূমিতে তিনি গড়ে তোলেন মহিষের খামার, পুকুর, বাগান, রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থাপনা।
সরকার পতনের পর কয়েক দফায় অভিযান চালিয়ে বন বিভাগ এসব জমি উদ্ধার করে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বন বিভাগের বেদখল হওয়া জমি হাসান মাহমুদের পরিবারের কবল থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন। যদিও এরশাদ মাহমুদ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দাবি করেছেন সরকার থেকে লিজ নিয়েই বনের জমিতে তারা খামার গড়ে তুলেছিলেন। ডকইয়ার্ড দখল 600 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ। 2021 সালের মার্চে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে এফএমসি নামে একটি ডকইয়ার্ড দখলের অভিযোগ ওঠে হাসান মাহমুদের বিরুদ্ধে। তার পক্ষে ভাই খালেদ মাহমুদ সরাসরি গিয়ে সিকিউরিটিকে মারধর করে এই ডকইয়ার্ড দখল করে নেন। সিকিউরিটিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতেমার নামে সৃষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে এফএমসি চুক্তি, ফিশিং ট্রলার নির্মাণের চুক্তি সহ বিভিন্ন দলিল সৃষ্টি করা হয়। ব্যাংক ঋণের বিশাল বোঝা চাপিয়ে দেওয়া হয় এফএমসির নামে। হাসান মাহমুদ মন্ত্রী থাকার কারণে তার অনেক অন্যায় আবদার মেনে নিতে হয়েছে বলে দাবি করেন এফএমসি ডকইয়ার্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসির চৌধুরী। সরকার পতনের পর সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে তার ডকইয়ার্ড দখলের বিষয়টি সামনে আনেন। একই সঙ্গে 600 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে হাসান মাহমুদ ও তার স্ত্রীর নামে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও জানান ইয়াসিন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে তারা প্রশাসনিক হয়রানি সহ নানাভাবে এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান ও তার প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য শিল্পে 600 কোটি টাকা ক্ষতিসাধন করেছে বলে নোটিশ উল্লেখ করা হয়। জানা যায় সর্বশেষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের বহির্নোঙরে শিপ হ্যান্ডেলিং অপারেটর নিয়োগের জন্য 23টি লাইসেন্স প্রদান করে। কোনো ধরনের নিয়ম নীতি ও আদালতের আদেশ নিষেধের তোয়াক্কা না করে মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ নেতাদের এসব লাইসেন্স দেওয়া হয়। এর মধ্যে একটি লাইসেন্স বাগিয়ে নেওয়া হয় হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতেমার নামে। চাপ দিয়ে নেওয়া হয়েছিল 41 কোটি টাকার প্রকল্প। হাসান মাহমুদের সুপারিশ ও চাপে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সাইট অ্যান্ড সার্ভিসের আবাসিক প্লট উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে। 2014 সালে এই প্রকল্পের জন্য হাসান মাহমুদ ডিও লেটার দেন। তবে এটি বাস্তবায়নের আপত্তি করেছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর। রাঙ্গুনিয়ার ইচ্ছাখালীতে প্রকল্প এলাকার 70% পাহাড় এবং 30% জলাধার থাকায় বিভিন্ন সংস্থার আপত্তিতে প্রকল্পটি বাতিল করা হলে 2020 সালের মার্চে প্রকল্পটি অনুমোদন হয়। মন্ত্রী অনেকটা চাপ দিয়ে এই প্রকল্প অনুমোদন করার বলে অভিযোগ আছে। সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে বলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং দেশে একটি গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায়। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেন, সরকার দেশে একটা গতিশীল গণমাধ্যম দেখতে চায়। এর জন্য যা যা প্রয়োজন তা সবটুকু করা হবে। একই সঙ্গে তিনি সরকার দেশে মুক্ত গণমাধ্যমের প্রতিষ্ঠার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন। মত বিনিময় সভায় সম্পাদকরা সাংবাদিকদের জন্য যেসব কালাকানুন আছে সেগুলো বাতিল বা সংশোধন করার প্রস্তাব করেন। সরকারের পক্ষ থেকে মিডিয়ার ওপর কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার বলেন, একটি প্রাণবন্ত ও মুক্ত গণমাধ্যমের জন্য মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে। এই কমিশন আমাদের দেশে মিডিয়া কিভাবে চলবে তা ঠিক করবে। তিনি বলেন, সাংবাদিকতা করতে গিয়ে কেউ যেন বিপত্তির মুখে না পড়ে, বাধার সম্মুখীন না হন, তার নিশ্চিতে এই কমিশন গঠনের প্রস্তাব এসেছে। সরকার এই কমিশন গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কার সম্পর্কে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন এবং রাজনৈতিক নেতারা অধ্যাপক ইউনূসকে যৌক্তিক সময়সীমার মধ্যে সংস্কার কাজ শেষ করতে বলেছেন। তিনি বলেন, অধ্যাপক ইউনূস আজ সম্পাদকদের কাছে যৌক্তিক সময় কতদিন হওয়া উচিত তা জানতে চেয়েছেন। সব সম্পাদক একমত হয়েছেন যে সংস্কার পরিচালনার সময়সীমা কমপক্ষে 2 বছর হওয়া উচিত এবং অন্য কেউ উল্লেখ করেছেন যে অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো করছে তা যৌক্তিক সময় নির্ধারণ করবে। আলম বলেন, প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ছাত্র জনতার বিপ্লব রাষ্ট্র মেরামতের একটি সুযোগ তৈরি করেছে এবং এটিকে কাজে লাগাতে হবে। অধ্যাপক ইউনূস সংস্কারগুলোকে টেকসই করতে জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।